আজকে আমরা দেখব সামান্তরিকের সূত্র। দেখো সামান্তরিকের সূত্র কি। ধরো যদি দুটি বল একটা পয়েন্টে ক্রিয়া করে, একই সাথে ক্রিয়া করে, ধরো এদিক থেকে একটা বল ক্রিয়া করলো এবং আর একটা বল এদিক থেকে ক্রিয়া করলো, তাহলে আমরা ধরে নিলাম এই একটা বল আর এই একটা বল একই সাথে একটা পয়েন্টে ক্রিয়া করলো, এটা পি, এটা কিউ। যদি একই পয়েন্টে দুটি বল ক্রিয়া করে এবং সেই দুটি বলকে যদি তুমি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু ধরো, এখন সন্নিহিত বাহু কি? যে দুটো বাহু মিলে একটা কোণ তৈরি করে তাকে বলা হয় সন্নিহিত বাহু। এখন তুমি এখানে একটা সামান্তরিক ড্র করো, তাহলে এই পি আর কিউ বল দুটির যে লব্ধি পাবা সেটা হচ্ছে এই সামান্তরিকের কর্ণ বরাবর, তার লব্ধিটা হবে কর্ণ বরাবর, দিক হবে কর্ণ বরাবর এবং লব্ধিটা হবে কি? এই কর্ণটি হচ্ছে তার লব্ধি নির্দেশ করে। দেখো এটাতে পি হয়, এটাতে কিউ হয়, তাহলে এই যে এই কর্ণের ডিরেকশন কোন দিকে হবে? এই দিকে হবে। এটাতে আর ধরি আমরা, তাহলে আমরা লিখতে পারি আর ইকুয়াল কত হলো ভেক্টর যোগ অনুযায়ী পি প্লাস কিউ। সিম্পল। আমরা বলতে পারি কি, দুটি বল যদি একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করে, তাহলে এই বল দুটির লব্ধি হচ্ছে সামান্তরিকের কর্ণ এবং তার ডিরেকশন হচ্ছে কর্ণের ডিরেকশন। তাহলে আমরা এখন দেখি। সিম্পল। ধরে নাও তোমার দুটি বল ক্রিয়া করলে একটা হচ্ছে তুমি ধরে নাও পি, ওকে, আর একটা হচ্ছে ধরে নাও কিউ, এটা হচ্ছে কিউ। তাহলে এটা হচ্ছে তোমার পি, এটা হচ্ছে তোমার কিউ বল এবং তারা হচ্ছে দুটি একটা সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু। তাহলে তাদের লব্ধি হবে কোনটা? তাদের লব্ধি হবে এই সামান্তরিকের কর্ণ। এটা কিউ হলে এটা অবশ্যই কি হবে? এটা অবশ্যই কিউ হবে। এটা তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল ধরে নাও আলফা। লব্ধিটা হচ্ছে কি তোমার এই যে কর্ণ বরাবর, এই কর্ণটাই হচ্ছে লব্ধি। সিম্পল। এটা ধরে নিলাম আমরা আর লব্ধির দিক হবে তোমার পি এর সাথে ধরে নিলাম থিটা। এখন দেখো এখান থেকে আমরা এটার নাম দিলাম এ বি সি ডি সামান্তরিকের। সো বি থেকে আমরা একটু সামনে টেনে দিই, তারপর হচ্ছে সি থেকে তারপর লম্ব ড্র করি, সেটাকে আমরা নাম দিলাম ই পয়েন্ট। তাহলে এটা কিউ হলে এই যে বিসি বরাবর এই বলটা হবে ডেফিনেটলি কিউ। এটা আলফা হলে আমার এই অ্যাঙ্গেলটাও কি হবে? আলফা হবে। এখন দেখো এর আগে আমাদের যে টার্মটা জানতে হবে সেটা হচ্ছে উপাংশ। দেখো লম্ব উপাংশ, লম্ব উপাংশ কি? ধরো তোমার যে কোনো একটা বল আছে, সেটা হচ্ছে ধরো পি, যে কোনো একটা বল। এখন আমরা ধরে নিলাম এই বলটা যে ধরো ও এর সাথে ধরো থিটা কোণ তৈরি করছে, তাহলে
এখন এই বলের শীর্ষবিন্দু থেকে তুমি ওয়ে রেখার উপর লম্ব টানবা যাতে এটা 90 ডিগ্রি হয়। এখন দেখো পি বলের ভ্যালু ওয়ে বরাবর কত, পি বলের ভ্যালু ওয়ে বরাবর কত। এখন তুমি দেখো এটাকে তুমি দাও এ প্রাইম, পি বলের ভ্যালু হচ্ছে এটা আর কি ওয়ে বরাবর ও এ প্রাইম। তাহলে এই ভ্যালু কত হবে, পি বলের ভ্যালু ওয়ে বরাবর কত সেটা আমরা বের করব। তাহলে এটাকে আমরা সি পয়েন্ট দিলাম। তা তুমি দেখো এটাকে আমরা কি লিখতে পারি, ও এ প্রাইম সি একটা সমকোণ ত্রিভুজ। পি বলের ভ্যালু ওয়ে বরাবর হচ্ছে তোমার কত এইটা, এখন এইটার ভ্যালু কত আসবে সেটা আমরা বের করব। এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা কি লিখতে পারি, দেখো cos থিটা হচ্ছে কি বলো ভূমি বাই অতিভুজ। ভূমি কত আসবে এই যে এ প্রাইম, আর অতিভুজ হচ্ছে ওসি, আর ওসিটাই হচ্ছে তোমার পি বল নির্দেশ করে। তাহলে আমরা লিখতে পারি এ প্রাইম ও হচ্ছে কি বলো ওসি ইন্টু কত বলো cos থিটা। তাহলে ওসি হচ্ছে পি cos থিটা। তার মানে আমরা অনেকেই আন্দাজে এটা মুখস্থ করতাম যে যার সাথে অ্যাঙ্গেল করে সেই বরাবর cos, তার লম্ব বরাবর সাইন। তার মানে বুঝতে পারছো এটা কিভাবে বের করতে হয়। তাহলে পি এর উপাংশ হচ্ছে ওয়ে বরাবর হচ্ছে কত পি cos থিটা। এখন দেখো আমরা বলছি কি লম্ব উপাংশ, তাহলে ওয়ে বরাবর যদি পি cos থিটা হয় তাহলে ওয়ের লম্ব বরাবর তার ভ্যালু কত হবে, ওয়ের লম্ব বরাবর তার ভ্যালু কত হবে। দেখো তাহলে ওয়ের সাথে লম্ব ড্র করো 90 ডিগ্রি, ওয়ের সাথে আমরা 90 ডিগ্রি ড্র করি। ওকে, সিমিলারলি যে পি পয়েন্টের শীর্ষবিন্দু থেকে তুমি এটাকে জাস্ট ই পয়েন্ট দাও ওই, এই ওই রেখার উপর লম্ব টানো কোথা থেকে, পি পয়েন্টের শীর্ষবিন্দু থেকে, এই যে এটা লম্ব। তাহলে দেখো তোমার আবার একটা সমকোণ ত্রিভুজ তৈরি হয়েছে ও সি, এটাকে দাও ডি পয়েন্ট। ওকে, তাহলে দেখো যে এটাকে আমরা ডি পয়েন্ট দিতে পারি। তাহলে দেখো যে ও সি ডি, এটা যদি থিটা হয় তাহলে এটা কি হবে বলো 90 মাইনাস থিটা, কারণ হচ্ছে ওয়ে লম্ব হচ্ছে কি বলো ওই, ওয়ে হচ্ছে পরস্পর ওই এর সাথে লম্ব। যদি আমাদের ড্রটা একটু সুন্দর করে ড্র করতে হবে, তাহলে দেখো এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা লিখতে পারি, দেখো আমাদের দরকার হচ্ছে ওডি বের করতে হবে। এই যে সি এর ভ্যালু কত পি, তাহলে পি এর ভ্যালু ওই বরাবর কত ওডি, তাহলে ওডি এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে cos 90 মাইনাস থিটা কত, ভূমি, ভূমি হচ্ছে কত বলো ওডি, অতিভুজ হচ্ছে কি বলো ওসি। তাহলে আমরা ওডি কে কত লিখতে পারি, ওসি ইন্টু হচ্ছে কি বলো cos 90 মাইনাস থিটা। তাহলে দেখো ওসি হচ্ছে পি আর cos 90 মাইনাস থিটা কত বলো সাইন থিটা। এখন বুঝতে পারছো যে আমরা লম্ব উপাংশ বের করতাম যে যার সাথে অ্যাঙ্গেল ক্রিয়েট করে সেই ডিরেকশনে cos, তার মানে কিভাবে cos হয় কিভাবে সাইন হয় এটা আমাদের ক্লিয়ার বেসিক থাকতে হবে। তার মানে আমরা যে কোনো বলকে এখন দুটো উপাংশে ভাগ করতে পারবো যারা পরস্পর লম্ব। ধরো এটা হচ্ছে একটা 10 নিউটন বল, এখন তোমাকে বলে দিলাম এর সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করছে, সিম্পল। এখন তুমি বের করতে পারবা যে এই ওয়ে বরাবর 10 নিউটনের ভ্যালু কত। দেখো যে এই ওয়ে বরাবর 10 নিউটনের ভ্যালু হচ্ছে 10 cos 30 √3/2। সিমিলারলি তার লম্ব বরাবর 10 নিউটনের ভ্যালু কত হবে
এই যে তার লম্ব বরাবর, তাহলে এখান থেকে সেম। তাহলে দেখো আমরা জানি তুমি যদি এখন এই অ্যাঙ্গেল ধরো তাও cos দিয়ে করতে পারবা। যেমন এটা কত হবে 60। তাহলে দেখো, তাহলে এটা হচ্ছে ধরো ডি, এই ভ্যালুটা কত হবে যে 10 cos 60, অথবা কি বলো 10 sin 30, একই ভ্যালু আসবে। 10 sin 30 হচ্ছে কতগুলো হাফ। তার মানে আমাদের লম্ব উপাংশ ক্লিয়ারলি বুঝতে হবে। এখানে অনেকের একটা মিসকনসেপ্ট আছে যে আমরা লম্ব উপাংশ তার মানে এটা এক্স অক্ষ না এবং এটা ওয়াই অক্ষ না, এটা যে কোনো ডিরেকশন হতে পারে। ধরো আমি একটা বল লিখলাম, এটা যে 5 নিউটন, তার মানে এইটা এক্স অক্ষ না, এটা শুধু এখানে না, তোমার এই দিকে যে কোনো দিকে ডিরেকশন হতে পারে। তবে সেই বরাবর তার ভ্যালু কত হয়ে যায়, সিম্পল। এটা 45 ডিগ্রি হলে 5 cos 45, তাহলে তার লম্ব বরাবর কত হবে যে 5 sin 45। আমাদের লম্ব অংশ ক্লিয়ার বুঝতে হবে। এখন দেখো সিম্পল, যে বিসি বরাবর বলটা যদি কিউ হয়, তাহলে কিউটাকে আমরা দুইটা ভাগে ভাগ করব। একটা হচ্ছে দেখো এই বি, কিউ এর ভ্যালু বিই বরাবর কত হবে, এই যে কিউ, তাহলে কিউ কস থিটা হবে, কজ আলফা হবে কারণ এদের মধ্যে অ্যাঙ্গেল আলফা, কিউ কজ আলফা। এবং তাহলে আমরা এই বরাবর ভ্যালুটা পেয়ে গেলাম কিউ এর, তাহলে লম্ব বরাবর কত হবে দেখো, এই যে এটা, এইটা আর ইসি হচ্ছে সমান্তরাল, তার মানে এটাকে আমরা ইসি লিখতে পারি কত হলো কিউ সাইন আলফা। তার মানে আমাদের কাজ হচ্ছে এখান থেকে তোমার লোব দিক আর বের করা এবং তার দিক বের করা। এখন দেখো আমরা এখান থেকে লিখতে পারি যে তোমার এ বি, যে এ থেকে বি হচ্ছে ফি, এ বি হচ্ছে ফি, বি থেকে ই, দেখো যে বিই কে আমরা কি লিখতে পারি কিউ কজ আলফা। তারপর দেখো ইসি, ইসি হচ্ছে কিউ সাইন আলফা। এখন দেখো যে এখান থেকে আমরা লিখতে পারি এ, দেখো যে এ ই সি একটা সমকোণী ত্রিভুজ, এই যে এ ই সি একটা সমকোণী ত্রিভুজ, কারণ এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এ ই সি যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, দেখো যে ত্রিভুজ এ ই সি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজ থেকে আমরা কি লিখতে পারি, আমাদের অতিভুজটাই হচ্ছে তোমার কি লব দিয়ে আর, এটাই আমাদের বের করতে হবে। তাহলে অতিভুজ কত বলো, এখান থেকে লিখতে পারি এ সি স্কয়ার কত বলো, এ ই স্কয়ার প্লাস ই সি স্কয়ার, আর এসি হচ্ছে তোমার আর, আর এ ই, দেখো এ ই কে আমরা কি লিখতে পারি বলো তো, আমরা লিখতে পারি এ বি প্লাস কত বলো বিই হোল স্কয়ার প্লাস ই সি স্কয়ার। এখন দেখো এ বি হচ্ছে কি বলো, এই যে এ বি হচ্ছে আমাদের ফি আর কি, আর বিই হচ্ছে কত বলো যে কিউ কজ আলফা আর কি, হোল স্কয়ার, আর ইসি হচ্ছে কিউ সাইন আলফা হোল স্কয়ার। সো এটা ভেঙে ফেলো, এ প্লাস বি হোল স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার, এটাকে আমরা কি লিখতে পারি, এই যে এ প্লাস বি হোল স্কয়ার মেথ, তাহলে এই যে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এই যে কিউ সাইন আলফা হোল স্কয়ার। তারপরে দেখো আর স্কয়ার পি স্কয়ার প্লাস 2pq cos আলফা, এখানে দেখো কিউ স্কয়ার cos স্কয়ার আলফা, আর এখানে হবে কিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা, আর স্কয়ার এখানে হবে কি বলো পি স্কয়ার 2pq cos আলফা। এখান থেকে দেখো আমরা
কিউ স্কয়ার কমন নিতে পারি। এই যে কিউ স্কয়ার কমন নেওয়া যায়, তার তুমি যদি কিউ স্কয়ার কমন নাও কি থাকবে বলো? cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা। আর এটা আমরা জানি এটা কত বলি, এটা বলে হচ্ছে 1 ত্রিকোণমিতির সূত্র। সো আমরা লিখতে পারি আর স্কয়ার ইকুয়াল কত বলো? পি স্কয়ার প্লাস 2pq cos আলফা প্লাস কিউ স্কয়ার। ওকে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি আর হচ্ছে গিয়ে কত বলো? এই যে পি স্কয়ার প্লাস 2pq cos আলফা প্লাস কিউ স্কয়ার। তার মানে এটা হচ্ছে কি আমাদের কি হলো? লব্ধি। বুঝতে পারছো যে দুটি বল যদি মধ্যবর্তী অ্যাঙ্গেল আলফা হয় তাহলে তাদের যে লব্ধি বা একটা রেজাল্টেন্ট বা একটা লব্ধি বল পাবা, সেটা হচ্ছে এটা আর কি। এখন দেখো এই লব্ধির অবশ্যই তোমার দিক বের করতে হবে, কারণ আর হচ্ছে কি এটা হচ্ছে মান, আর হচ্ছে কি এটা হচ্ছে মান। আর আমরা জানি বল হচ্ছে একটা ভেক্টর রাশি, তার মান থাকবে এবং কি দিক থাকবে, তাহলে অবশ্যই তার দিক বের করতে হবে। এখন এখানে ভালো করে খেয়াল করো, এই আর বলটা হচ্ছে তোমার, দেখো এই যে আর বলটা হচ্ছে তোমার পি এর সাথে থিটা অ্যাঙ্গেলে আছে। এই যে পি এর সাথে থিটা অ্যাঙ্গেল, তার মানে আমাদের থিটা বের করতে হবে। এখন একটু ভালো করে দেখো, তাহলে আমরা থিটা কিভাবে বের করতে পারি? সেম এখানে ত্রিভুজ এ ই সি একটা সমকোণী ত্রিভুজ, দেখো যে ত্রিভুজ এ ই সি এটা সমকোণী ত্রিভুজ। এখান থেকে তোমার থিটা বের করতে হবে। তাহলে দেখো যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে তুমি থিটা বের করতে পারবা। আমরা নর্মালি ট্যান থিটা দিয়ে করি। ট্যান থিটা আমরা কি লিখতে পারি? দেখো যে ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে এখানে এসি, আর ভূমি হচ্ছে কতগুলো? এই যে এ ই, এই যে এ ই হচ্ছে তোমার ভূমি আর কি। এই যে ত্রিভুজের এ ই সি ত্রিভুজে, তাহলে দেখো ট্যান থিটা ইসি আমরা জানি কতগুলো, ইসি হচ্ছে এই যে ইসি হচ্ছে কতগুলো? কিউ সাইন আলফা, এই যে কিউ সাইন আলফা। আর এই কত আমরা জানি, এই হচ্ছে এবি প্লাস বিই। এবি হচ্ছে কত বলো? এই যে এবি হচ্ছে কত? পি। আর বি হচ্ছে কত বলো? কিউ কজ আলফা। তার মানে আমরা এখান থেকে লিখতে পারি ট্যান থিটা কত বলো? এই যে কিউ সাইন আলফা, এবি হচ্ছে পি প্লাস কি বলো? কিউ কজ আলফা। এটাই হচ্ছে কি আমাদের দিক, তোমার লব্ধির দিক। আর মান কোনটা? এই যেটা হচ্ছে তোমার মান, এটা হচ্ছে তোমার মান। আর এটা হচ্ছে কি? এটা হচ্ছে তোমার দিক। এখন দেখো আমরা তো জানি শুধু, আমরা তো অনেকে আন্দাজে এই সূত্র মুখস্থ করে ফেলি, ট্যান থিটা কিউ সাইন আলফা ডিভাইড কিউ প্লাস কিউ কজ আলফা। আলটিমেটলি শুধু ফর্মুলা মুখস্থ করে বা মেমোরাইজ করে তোমরা কখনোই ম্যাথ সলভ করতে পারবে না, তোমাদের বেসিক ক্লিয়ার থাকতে হবে। এখন দেখো তুমি শুধু ট্যান থিটা না, এখান থেকে তুমি অন্য ত্রিকোণমিতিক অনুপাত দিয়েও তুমি থিটা বের করতে পারো। ধরে নাও তুমি লব্ধি আর অলরেডি বের করে ফেলছো, ধরে নাও তুমি আর বের করে ফেলছো লব্ধি, তার মানে আর এর ভ্যালু তোমার জানা আছে। এখন তুমি যদি এখানে যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত ইউজ করো, ধরো আমরা কত সাইন থিটা ইউজ করলাম বা কস থিটা ইউজ করলাম, ধরো তুমি কস থিটা দিয়েও এখানে বের করতে পারবে। যে কস থিটা কি বলো? ভূমি বাই অতিভুজ। ভূমি কত বলো? এই। আর অতিভুজ কত বলো? এসি। তাহলে দেখো cos থিটা হচ্ছে এই, আমরা কি লিখতে পারি? এবি প্লাস বি, সেম এই যে এবি প্লাস বি, তাহলে পি প্লাস আর এটা আছে আর। তাহলে তুমি দেখো এই ফর্মুলা দিয়েও তুমি অ্যাঙ্গেল বের করতে পারবা। এই যে এখান থেকে থিটা বের করবা, cos ইনভার্স সামথিং, এখানে সেম, এখানে থিটা বের করতে হবে কি বলো? tan ইনভার্স সামথিং আর কি। তাহলে এখান থেকে তুমি থিটা পেয়ে যাবে। তার মানে
বুঝতে পারছো যে শুধু ট্যান থিটা না, আমরা যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত থেকেই কি আমরা থিটা বের করতে পারবো। সো এটা ছিল আমাদের সামান্তরিকের সূত্র, যে দুটি বল যদি তোমার মধ্যবর্তী অ্যাঙ্গেল আলফা হয় তাদের লব্ধি যেটা হবে সেটা হচ্ছে এটা। আর ওটাকে আমরা ধরে নিয়েছিলাম যে ওই বল দুটাকে সামান্তরিকের যদি তুমি সন্নিহিত বাহু ধরো তাহলে তাদের যে লব্ধিটা পাবা সেটা হচ্ছে সামান্তরিকের কর্ণ বরাবর, এবং তার লব্ধিটা হবে কর্ণ। এই সামান্তরিক কর্ণটি হচ্ছে তার লব্ধি। ক্লিয়ার? এবং এখন দেখো তোমার, আমরা ধরে নিলাম বল দুটি ফিক্সড, পি আর কিউ এর মান ফিক্সড। তাহলে এদের লব্ধি ডিপেন্ড করবে কার উপরে, যে আলফার উপরে। দেখো, যদি আমাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 0 ডিগ্রি হয়, 0 ডিগ্রি মানে কি, যে তোমার একটা বস্তু আছে, তুমি দুইটা বল প্রয়োগ করছো একই দিক থেকে, একই ডিরেকশন থেকে দুটি বল প্রয়োগ করছো, তাহলে তোমার লব্ধি কত হবে দেখো। আর স্কয়ার কত হলো, সরি, আর আর স্কয়ার হচ্ছে তোমার পি স্কয়ার প্লাস কত হলো কিউ স্কয়ার প্লাস কস 0, যে কস 0 ডিগ্রি প্লাস, সরি, তাহলে দেখো কত আসবে হলো পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, এখানে কস 0 ডিগ্রি মান হচ্ছে কত হলো 1/2 পি কিউ। তাহলে এটাকে আমরা লিখতে পারি পি প্লাস কিউ হোল স্কয়ার আর কি। তাহলে এখান থেকে দেখো আর এর ভ্যালু কত পাবা, পি প্লাস কিউ, আর এটাকেই বলা হয় আর ম্যাক্স, মানে আর ম্যাক্সিমাম। কত হলো পি প্লাস কিউ, সিম্পল। এটাই হচ্ছে তুমি ম্যাক্সিমাম ফোর্স হবে। এটা আমরা প্র্যাকটিক্যালি বুঝতে পারি যে একটা বস্তুকে যদি আমরা দুইটা বল একই দিক থেকে প্রয়োগ করি, তাহলে এটা 2 নিউটন, এটা হচ্ছে 5 নিউটন, তাহলে এই বস্তুর উপর একই সাথে তোমার 7 নিউটন বল প্রয়োগ হবে, এবং এটাই হচ্ছে ম্যাক্সিমাম। এখন তুমি যদি অ্যাঙ্গেলটা ধরো 180 ডিগ্রি করে দাও, মানে অপোজিট ডিরেকশন থেকে দুটি বল প্রয়োগ করে একটা বস্তুর উপর, তাহলে তোমার কত হবে দেখো, যে আর স্কয়ার পি স্কয়ার কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ কস 180, কস 180 ভ্যালু আমরা জানি কত হলো -1 আর পি স্কয়ার কিউ স্কয়ার -2 পি কিউ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি পি মাইনাস কিউ হোল স্কয়ার, আর এর ভ্যালু হবে কি বলো পি মাইনাস কিউ, এবং এটাই হচ্ছে তোমার মিনিমাম ফোর্স, আর মিনিমাম। একটা অবজেক্টের উপর বা একটা বস্তুর উপর তুমি দুটি ফোর্স ক্রিয়েট করছো এবং অপোজিট ডিরেকশন থেকে, ধরো এদিক থেকে পি, এটা কিউ হয়, যদি ধরো পি গ্রেটার দ্যান কিউ হয় তাহলে অবশ্যই পি এর ভ্যালু বেশি, তাহলে হবে পি মাইনাস কিউ, এর উপর যে লব্ধি বলটা হবে সেটা হচ্ছে কি পি মাইনাস কিউ। ধরো একটা এক্সাম্পল দিই, ধরো এটা একটা বস্তু আছে, এটার উপরে তুমি এখান থেকে 7 নিউটন বল প্রয়োগ করছো, আর আরেকজন এদিক থেকে ধরো 4 নিউটন বল প্রয়োগ করছে। সো এর উপর টোটাল প্রয়োগকৃত বল হবে কত, লব্ধি বল হচ্ছে কত 3 নিউটন, এবং এই ডিরেকশন থেকে হবে, এবং এই বস্তুটা এই দিকে মুভ করবে। এখন যদি অ্যাঙ্গেল তোমার আলফার মান 90 ডিগ্রি হয়, অ্যাঙ্গেলের ভ্যালু যে কোনো ডিগ্রি হতে পারে, জাস্ট আমরা কয়েকটার জন্য দেখলাম, যদি 90 ডিগ্রি হয় তাহলে কী হবে দেখো, স্কয়ার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার 2 পি কিউ কস 90, তাহলে আমরা পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার হবে, কেন দেখো কস 90 হচ্ছে কি বলো 0। ক্লিয়ার? সিম্পল। এখন দেখো যে তোমার দুটি বস্তু, দুটি বল যদি সেম হয়, ধরো নাও তোমার পি বল আর কিউ বল সেম, তাহলে কি হতে পারে, এগুলো আসলে আমাদের মেমোরাইজ করার কোনো দরকার নেই, এটা তুমি দেখেই সলভ করতে পারবে। তাহলে দেখো, ধরো এটা হচ্ছে পি আর এটাও হয় পি, তাহলে লিখবা এখানে তোমার লব্ধিটা অবশ্যই মিডল পয়েন্টে ক্রিয়েট করবে লব্ধিটা, এবং সেটা তুমি বের করে নিতে পারো। ট্যান থিটা আমরা
জানি কত বড় কিউ সাইন আলফা। এটাও কি আসবে বলো, সাইন আলফা পি প্লাস পি কজ আলফা। তাহলে দেখো পি কমানো, ওয়ান প্লাস কজ আলফা, আর এখান থেকে কি বলবো সাইন আলফা। পি বাদ দিয়ে দাও, তাহলে করতে হবে কত বলবো সাইন আলফা আর ওয়ান প্লাস কজ আলফা। এখন দেখো সাইন আলফাকে আমরা কি লিখতে পারি, টু সাইন আলফা। এটা হচ্ছে তোমার ত্রিকোণমিতি, যে তোমরা ম্যাথে পড়বো আর কি। কজ আলফা ডিভাইড টু আর ওয়ান প্লাস এটাকে লিখতে পারি টু কজ স্কয়ার আলফা ডিভাইড টু। টু টু কাটা যাবে, একটা সাইন কাটা যাবে, এখান থেকে কত বলবো টেন আলফা ডিভাইড টু। তার মানে তোমার দাঁড়াবে কত বলবো টেন থিটা টেন আলফা ডিভাইড টু। এখান থেকে আমরা লিখতে পারি থিটা হচ্ছে কি বলবো আলফা ডিভাইডেড টু। তার মানে দুটি বল যদি সেম হয় তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি হয় আলফা, তাহলে লব্ধিটা হচ্ছে মিডল পয়েন্ট হবে, এবং এটা হবে কি বলবো আলফা ডিভাইড টু, এবং এটাও কি হবে আলফা ডিভাইডেড টু। এখন দেখো তোমাদের 2 মার্কের কোশ্চেন আসতে পারে যে লন রোলার ঠেলা থেকে টানা সহজ কি। লন রোলার ঠেলা থেকে টানা সহজ কি। এখন দেখো এর আগে আমাদের একটা কনসেপ্ট জানতে হবে, যখন তোমার দুটি বল ক্রিয়া করবে একটা বিন্দুতে, এবং ওই বিন্দু থেকে বল দুটো বের হতে হবে। ধরো আমি তোমাকে বললাম যে এদিকে একটা বল, এটা হচ্ছে ধরো 5 নিউটন, এবং আরেকটা বল হচ্ছে এই দিকে, এটা ধরো 3 নিউটন, এবং তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল আমি বলে দিলাম 120 ডিগ্রি। এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করার পসিবিলিটি আছে, কারণ দেখো এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল এখন 120 হবে না। আমরা কি করছি যে একটা বিন্দু থেকে বল দুটি বের হতে হবে, কিন্তু এখানে দেখো একটা বিন্দু থেকে বল একটা বের হয়েছে কিন্তু আর একটা ঢুকতেছে, তাহলে এটাকে টেনে একে টেনে বের করতে হবে আমাদের। তাহলে এটাই হচ্ছে তোমার 3 নিউটন বল, আর এটা 120 হলে এটা কত হবে বলো 60 ডিগ্রি। এখন তুমি এটা লব্ধি বের করবে যে কত আর এটার কত বলো 5 স্কয়ার 3 স্কয়ার 2 ইন্টু কত বলো 5 ইন্টু 3 ইন্টু cos 60। বুঝতে পারছো, তার মানে একটা পয়েন্ট থেকে বল বের হতে হবে। তাহলে দেখো লন রোলার আমরা ঠেলা থেকে টানা, লন রোলার সিম্পলি চিন্তা করতে পারো যে ট্রলি ব্যাগ, টানা অনেক সহজ ঠেলা থেকে, এটা আমরা ফিজিক্সের মাধ্যমে প্রুভ করি। দেখো যদি তুমি এটাকে ঠেলো আর কি, সিম্পল ধরো এটা হচ্ছে তোমার মাটি, এই মাটিতে হচ্ছে ধরো এই হচ্ছে চাকা আর কি। তা তুমি যদি ঠেলো তাহলে কোন দিক থেকে ঠেলবে, অবশ্যই এইভাবে এই দিক থেকে তোমাকে ঠেলতে হবে আর কি, পিছন থেকে। তাহলে ধরে নাও তুমি এই বলেকে ঠেলতেছো এবং মাটির সাথে কত থিটা কোণে, ওকে। তাহলে দেখো আমরা জানি পয়েন্ট থেকে বলটা বের হতে হবে, এটাতে এফ হয়, তাহলে এই বলটা অবশ্যই কি হবে, এই বলটা এফ হবে, এবং এটা থিটা হবে, এটাও কি হবে থিটা হবে। এখন আমরা এই এফ বলের দুটো উপাংশ নিই, দেখো একটা হচ্ছে তোমার নিচে সোজা নিচে, আর এটা হচ্ছে মাটি বরাবর, এটা হচ্ছে কি মাটি বরাবর। তাহলে এটা এফ হলে এই বরাবর কি হবে বলো এফ কস থিটা, এবং মাটির নিচের দিকে বল হবে কত বলে এফ সাইন থিটা। এখন দেখো যেহেতু একটা বস্তুর ওয়েট থাকে আমরা জানি সবসময় এমজি, তাহলে এই বস্তুর একটা ওয়েট আছে, সেটা হচ্ছে কত, এই যে সোজা নিচের দিকে বলে এমজি। এখন দেখো বস্তুটা যখন তুমি ঠেলতেছে না, যে ঠেলার আগে তার ওজন কত ছিল, দেখো যে ঠেলার আগে ওজন, বস্তুর ওজন
কিন্তু দেখো ঠেলার পরে তার ওজন mg এর সাথে f sin থিটা পরিমাণ বেড়ে যাবে। দেখো যে ঠেলার পরে তখন দেখো ওজন হচ্ছে তোমার mg প্লাস কি বলো f sin থিটা। কারণ হচ্ছে দেখো mg ওর যেদিকে এবং f sin থিটা হচ্ছে একই দিকে, তাহলে তাদের লব্ধি বলটা কি হবে, যোগ হবে। তার মানে আমরা দেখতেছি যে ঠেলার কারণে তার ওজনটা বেড়ে যাচ্ছে। এখন দেখো আমরা টানার ক্ষেত্রে দেখি, যদি তুমি এই বস্তুটা টানো আর কি, লন রোলারটা টানো, তাহলে কি হবে, এই মাটি, তাহলে হচ্ছে ধরো চাকা, তাহলে তুমি কোন দিকে বল প্রয়োগ করবা, তাহলে এই দিক থেকে টানবা। ধরে নিলাম মাটির সাথে কত, এই যে থিটা অ্যাঙ্গেল এফ বলে টানতেছে, তাহলে সেম এফ এর দুটো ফাংশন থাকবে, একটা হচ্ছে মাটি বরাবর, যে বলের কারণে বস্তুটা সামনে আগাবে এফ কস থিটা, এবং এর সাথে লম্ব বরাবর, তাহলে এটা কত বলো এফ সাইন থিটা। এখন দেখো সিমিলারলি এই অবজেক্টের একটা কি বস্তুর একটা ওজন থাকবে, সেই ওজনটা কোথায় ক্রিয়া করবে বলো, সোজা নিচে পৃথিবীর কেন্দ্র বরাবর ওজন ক্রিয়া করে, যে এমজি। এখন দেখো আমাদের টানার আগে ওজন কত ছিল, টানার আগে আমাদের ওজন ছিল এমজি, আর যখন তুমি টানতেছো তার ওজন কত হবে দেখো, টানার পরে আমাদের ওজন কত হয় দেখো, যে এম প্রাইম ধরে নিলাম, এমজি যেই ডিরেকশনে আর এফ সাইন থিটা হচ্ছে তার অপোজিট ডিরেকশনে 180 ডিগ্রি, টানার পরে তার ওজন হচ্ছে কি বলো এমজি মাইনাস কি বলো এফ সাইন থিটা। তার মানে দেখো যে টানার কারণে তোমার ওজন কি হয়েছে, কমে গেছে। টানার কারণে তোমার ওজনটা কমে গেছে, এই জন্য আমরা বলি কি লন রোলার ঠেলা থেকে টানা সহজ। এখন দেখো নৌকার গুণ টানা, নৌকার গুণ টানা মানে কি, ধরো এটা যদি তোমার একটা নদী হয়, এবং ধরো নদীতে তোমার একটা নৌকা আছে, গুণ হচ্ছে নৌকাতে রশি বেঁধে এটাকে টানা আর কি। ধরো প্রাচীনকালে যখন আমাদের ইঞ্জিন ছিল না, তখন মালবাহী নৌকা নেওয়ার জন্য কি করতো, যে মাঝিরা এই যে নৌকার মাথায় একটা রশি বেঁধে আর কয়েকজন তীর থেকে এই রশি টানতে টানতে থাকতো এবং নৌকাটা সামনে আগাতো। এখন কথা হচ্ছে আমরা টানলে তো এটা নৌকার তীরে চলে যাওয়ার কথা, তার মানে পিছনে একজন এখানে থাকবে মাঝি, যে এটাকে কন্ট্রোল করবে। এখন দেখো তুমি যদি এফ বলে নৌকাটাকে টানো আর কি, সেটা হচ্ছে নদীর দিকের সাথে ধরো থিটা অ্যাঙ্গেল করে টানতেছে, তাহলে এফ এর এই নদীর দিক বরাবর এফ এর ভ্যালু হবে এফ কস থিটা, এবং তীর বরাবর এই যে বলের ভ্যালু হবে কত, এই বলের ভ্যালু হবে এফ সাইন থিটা। তাহলে এই যে তীর বরাবর এটা হচ্ছে এফ সাইন থিটা। এখানে হচ্ছে তোমার দেখো এফ কস থিটা হচ্ছে নৌকাটাকে সামনে নিয়ে যাবে, মানে যে বলের কারণে নৌকাটা সামনে আগাবে, নৌকাটা সামনে আগাবে। আর এফ সাইন থিটার কারণে নৌকাটা তীরের দিকে চলে যেতে চাবে। এই এফ সাইন থিটাকে ব্যানিশ করার জন্যই এখানে একজন মাঝি থাকবে, সে বইটা এমনভাবে কন্ট্রোল করবে যাতে এফ সাইন থিটাকে ব্যানিশ হয়ে যায়, যার কারণে এফ কস থিটার কারণে নৌকাটা কি হবে, সামনে আগাবে। মানে এখান থেকে তোমার কোশ্চেন হতে পারে যে তোমার রশির দৈর্ঘ্য যদি লম্বা করে দেওয়া হয়, তাহলে নৌকাটা দ্রুত সামনে আগাবে না দ্রুত তীরে চলে যাবে। সিম্পল হয়ে যাবে। যদি তুমি এই রশির দৈর্ঘ্য, এটা হচ্ছে রশি, তুমি এই রশির দৈর্ঘ্যটা তুমি বাড়াই দাও আর কি, লম্বা করে দেওয়া, তাহলে কি হবে দেখো, রশির দৈর্ঘ্যটা আমরা লম্বা করে দিই ধরো, তখন এই যে এই অ্যাঙ্গেল, দেখো এই যে অ্যাঙ্গেল, এই যে অ্যাঙ্গেল তোমার এখন কমে যাবে আর কি, থিটা কমে যাবে। আর থিটা যখন কমে যাবে, আর আমরা জানি থিটা কমে গেলে কি হবে বলো, কস থিটার মানটা বেড়ে যাবে। তার মানে এফ কস থিটার মান বেড়ে যাবে, তার মানে নৌকা দ্রুত সামনে আগাবে, দ্রুত সামনে আগাবে। তার মানে এটা মাথায় রাখতে হবে। যদি তোমাকে বলে যে
সুতার দৈর্ঘ্য কমাই দেবে, বাড়াই দেবে। যদি বাড়াই দেওয়া হয় তাহলে তোমার থিটা কমে যাবে, নৌকা দ্রুত সামনে আগাবে। আবার যদি এরকম বলে সুতার দৈর্ঘ্যটা কমাই দেওয়া হয়েছে, এরকম ছোট করে দেওয়া হয়েছে, তখন দেখো থিটা বেড়ে যাবে। তখন থিটা বেড়ে যাবে, তখন কস থিটার মানটা কি হবে, কমে যাবে। তখন কস থিটা কমে গেলে কি হবে, তোমার এই কস থিটার মানটাও কি হবে, কমে যাবে। তবে নৌকাটা দ্রুত সামনে আগাতে পারবে না, তীরের দিকে চলে যাওয়ার প্রবণতা বেড়ে যাবে।